বিশ্বব্যাপী বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা, তুলে ধরলেন ব্যবসায়িক সম্ভাবনা। শেখ হাসিনা ও টিউলিপকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে চিঠি। রাজধানীতে দৃশ্যমান হতে শুরু করেছে ফ্যাসিবাদী ষড়যন্ত্রকারীরা, বললেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এবং ফের পেছালো জামায়াত নেতা এটিএম আজহারের মৃত্যুদণ্ডের রায়ের আপিল শুনানি, 6 মে নতুন তারিখ ধার্য। স্বাগত জানাচ্ছি এশিয়া নিউজে, সাথে আছে আমি সাবিকুন এম হোসেন। শুনছিলেন বিআরবি কার্বন ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম, এবারে জানিয়ে দেব বিস্তারিত। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বিশ্বব্যাপী বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেছেন, দেশটিতে প্রচুর ব্যবসায়িক সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় দোহায় আর্থনা শীর্ষ সম্মেলনের ফাঁকে বেসরকারি ব্যবসায়িক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এই আহ্বান জানান। অধ্যাপক ইউনুস বলেন, বাংলাদেশ অর্থনীতির দিক থেকে প্রচুর সম্ভাবনাময় একটি আশ্চর্যজনক দেশ। তিনি উল্লেখ করেন, নেপাল, ভুটান এবং বাংলাদেশের ঘনিষ্ঠ প্রতিবেশী ভারতের 7 রাজ্যে সমুদ্রে প্রবেশের সুযোগ নেই। তিনি বলেন, যদি তাদের সমুদ্রে প্রবেশাধিকার দেওয়া হয় তাহলে বাংলাদেশ শিক্ষিত তরুণদের হাতে প্রযুক্তি থাকা অবস্থায় একটি অত্যন্ত সমৃদ্ধ অর্থনৈতিক কেন্দ্র হতে পারে। And growing. Half the population is under the age of 27. It's a very young population. Young population with access to technology, access to knowledge, access to everything. And when I say young people, I'm not talking about male young people. Women, young girls led this movement all around the country. বাংলাদেশের পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ভাগ্নি যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিককে দেশে ফিরিয়ে আনার কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন দুদকের কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত হাফিজ আহসান ফরিদ। গতকাল রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। ছাত্র জনতা আন্দোলনের মুখে গত 5 আগস্ট শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেন। পরে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে হত্যা, গুম, দুর্নীতি, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে একাধিক মামলা হয়। ক্ষমতার অপব্যবহার ও জালিয়াতি করে রাজুকের আবাসন প্রকল্পে 10 কাঠা করে 60 কাঠার প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্য সহ 23 জনের বিরুদ্ধে 6টি মামলা করেছে দুদক। রাজধানীতে ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে অদৃশ্য শক্তি, আরও সক্রিয় হচ্ছে ফ্যাসিবাদী ষড়যন্ত্রকারীরা। তাদের মোকাবেলা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, অন্যথায় সব অর্জন ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল উত্তরের 3 জেলা লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধার বিএনপির 31 দফা ও জনসম্পৃক্তি প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। বিস্তারিত মন্ডল এনামের রিপোর্টে। অদৃশ্য শক্তির বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। বুঝেছেন কেন 8 মাস আগে আমি কথাটাই বলেছিলাম, আজ সেটি প্রমাণিত হচ্ছে সত্য। কাজে সেই অদৃশ্য অনেক শক্তি কিন্তু, অদৃশ্য অনেক শত্রু বা প্রতিপক্ষ কিন্তু আজ আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে। উত্তরের 3 জেলা লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা বিএনপির 31 দফা ও জনসম্পৃক্ত প্রশিক্ষণ কর্মশালায় এই অনুষ্ঠান হয়। ভার্চুয়ালে যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাস্তবায়ন করব তার অন্যতম আরেকটি কারণ, যখন স্বৈরাচারের ভয়ে কেউ কথা বলতে সাহস পায়নি, তখন আওয়ামী লীগের রক্তচক্ষু উপেক্ষা করে সংস্কারে প্রস্তাব দিয়েছিল বিএনপি বলে জানান তারেক রহমান। কেউ স্বৈরাচারের বিরুদ্ধে, স্বৈরাচারের রক্তচক্ষুকে উপেক্ষা করে কথা বলার সাহস রাখত না, সাহস করত না। সেই স্বৈরাচারের বিরুদ্ধে রক্তচক্ষুকে উপেক্ষা করে
আমরা বলেছি আমরা তত্ত্বাবধায়ক সরকার প্রবর্তন করব। সেই স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে আমরা বলেছি আমরা এই দেশে উচ্চকক্ষ বিশিষ্ট সংসদে একটি কক্ষ তৈরি করব। এরকম আরো অনেকগুলো কথা, 31 দফার মধ্যে অনেকগুলো কথা আমরা সেই স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে বলেছিলাম। বিএনপি সরকার গঠনের সুযোগ পেলে যে কোনো মূল্যে 31 দফা ও পরিকল্পিতভাবে তিস্তা প্রকল্প বাস্তবায়ন করবে বলেও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমাদের আজকের প্রতিজ্ঞা হোক, শপথ হোক যে আজকে আমাদের 31 দফাকে আমরা আমাদের স্ব এলাকার প্রত্যেকটি মানুষের ঘরে আমরা পৌঁছে দেব। এই হোক আমাদের শপথ, প্রতিজ্ঞা, এই হোক আমাদের প্রত্যাশা। মন্ডল এনাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। 5 সংস্কার কমিশনের 691টি সংস্কার প্রস্তাবে 500টির বেশি প্রস্তাবে একমত হয়েছে বিএনপি। আপত্তি জানিয়েছে 73টিতে। মঙ্গলবার ঐকমত্য কমিশনে দ্বিতীয় দফায় তৃতীয় দিনের বৈঠক শেষে এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এর আগে 5 কমিশনের দেয়া সংস্কার প্রস্তাবনায় তৃতীয় দিনের মতো ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসে বিএনপি। বৈঠক শেষে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, রাষ্ট্রের সংজ্ঞায় বিচার বিভাগকে যুক্ত করতে চায় না বিএনপি। জ্যেষ্ঠ একজন নয়, প্রবীণ 3 সদস্যের প্যানেল থেকে যোগ্য একজনকে প্রধান বিচারপতি নিয়োগের পক্ষে তারা। সংবিধানের বিষয়, তাড়াহুড়োর কোনো বিষয় নয়। এটা যে সমস্ত সিদ্ধান্ত জাতীয় ঐকমত্যের ভিত্তিতে গৃহীত হবে, একটা বৃহত্তর কনসেনসাস আমরা সৃষ্টি করতে পারব। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সময়কার প্রভাবশালী সাবেক পুলিশ মহাপরিদর্শক ও যার প্রধান বেনজির আহমেদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন ইন্টারপোল। গত 10 এপ্রিল এই রেড নোটিশ জারি করা হয়। গতকাল পুলিশ সদর দপ্তরের এআইজি এনামুল হক সাগর বেনজিরের বিরুদ্ধে রেড নোটিশ জারির বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। জানা গেছে 5 আগস্ট গণ আন্দোলনের মুখে দেশ থেকে ভারত পালানো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 11 জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির বিষয়টি আইনি পর্যালোচনায় রেখেছে ইন্টারপোল। তাদের বিরুদ্ধেও রেড নোটিশ জারি হতে পারে। মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল শুনানির জন্য আগামী 6 মে দিন ধার্য করেছে আপিল বিভাগ। আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এই বিষয়ে শুনানি হবে। মঙ্গলবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। ওয়ালিদ সিদ্দিকী রিপোর্ট। ৭১-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় 1 যুগেরও বেশি সময় ধরে কারাগারে জামাত নেতা এটিএম আজহারুল ইসলাম। 5 আগস্ট হাসিনা সরকারের পতনের পর অনেক রাজনৈতিক নেতাকর্মী আইনি প্রক্রিয়ায় মুক্ত হলেও আজহারের মুক্তির বিষয়টি ঝুলে আছে সর্বোচ্চ আদালতে। এ নিয়ে দলটির ভেতরে বাইরে রয়েছে অসন্তোষ ও ক্ষোভ। মঙ্গলবার মুক্তি চেয়ে এটিএম আজহারুল ইসলামের করা আপিল প্রধান বিচারপতির আদালতে উঠলেও শুনানি হয়নি। নতুন তারিখ ধার্য করা হয়েছে 6 মে। আইনি নানা প্রশ্ন মামলার গুরুত্ব বিবেচনায় সব বিচারপতি শুনবেন বলে জানানো হয় বলে জানান আইনজীবীরা। শুধু তাই নয়, মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের ফাঁসি কার্যকর হওয়া নিয়ে প্রশ্ন ওঠায় এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান এটিএম আজহারুল ইসলামের আইনজীবী। মাননীয় প্রধান বিচারপতি ইচ্ছা প্রকাশ করেছেন যে এই মামলার গুরুত্বের বিচারে এবং এই মামলার আইনি জটিল ব্যাখ্যা বিশ্লেষণের বিষয়ে এই মামলাটি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হওয়া উচিত। এবং এখন যে বেঞ্চে মামলাটি শুনানি উঠেছিল সেখানে 4 সদস্যের বেঞ্চ ছিল, কিন্তু আপিল বিভাগে এখন বিচারক আছেন সব মিলে 7 জন। এদিন শুনানিতে জামাতের সেক্রেটারি জেনারেল সহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। পরে জামাত সেক্রেটারি বলেন, 8 মাসেও আজহার মুক্ত না হওয়ায় ব্যথিত তারা। অন্যায় বিচারে যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, গুম করা হয়েছে, অন্যায়ভাবে শাস্তি দেওয়া হয়েছে, প্রায় সকলেই তারা কিন্তু মুক্তি পেয়ে গিয়েছে। কিন্তু আমাদের মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে আনিত যে সমস্ত মিথ্যা অভিযোগ, তার কোনো একটি অভিযোগের সাথে তার তিলমাত্র সম্পর্ক নেই। এটা আদালতে আমাদের পক্ষ থেকে আইনজীবীরা যথার্থভাবে সেটা প্রমাণ করতে সক্ষম হয়েছেন। তারপরেও সময়টা যে 8 মাস পার হয়েছে, সারা দেশের লক্ষ কোটি
আমাদের নেতা কর্মী শুভাকাঙ্ক্ষী যারা ন্যায় বিচারের প্রত্যাশায় দিন গুনছেন তারা ব্যথিত। 2014 সালের 30 ডিসেম্বর এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ রায় বহাল থাকে আপিল বিভাগেও। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। অসময়ে নদী ভাঙনে ঘুম নেই জামালপুরের দেওয়ানগঞ্জের যমুনার তীরবর্তী হাজারো মানুষের। গত এক মাসে নদী গর্ভে বিলীন হয়েছে অন্তত অর্ধশত ঘরবাড়ি ও কয়েকশো একর ফসলি জমি। ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ফেলে ডাম্পিং শুরু করলেও থামছে না ভাঙনের তীব্রতা। তাই বেঁচে থাকার শেষ সম্বলটুকু রক্ষার স্থায়ী বাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। প্রতিনিধি ABM রব্বানী বাপ্পির তথ্য ছবিতে জানাচ্ছেন রাশেদ আকন। ভাঙছে নদী, ভাঙছে নদী পারে মানুষের স্বপ্ন। ভাঙনে কেউ হারিয়েছেন বসতবাড়ি, আবার কারো আবাদি জমি, কেউ আবার সব হারিয়ে বসতি গড়েছেন অন্য গায়ে। প্রতি বছর বর্ষায় ভাঙন দেখা দিলেও এবার শুষ্ক মৌসুমে জামালপুরের দেওয়ানগঞ্জে যমুনার ভাঙনের কবলে প্রায় 5 কিলোমিটার এলাকা। তীব্র ভাঙনের কবলে চর ডাকাতিয়া, উত্তরপাড়া, দক্ষিণপাড়া ও হাজারি গ্রামের আধা কিলোমিটার এলাকা। ফসলি আবাদ, ভুট্টা, পাট, গম এলে সব ভেঙে নিছে। এখন যে যা ঘর তুলবো মানে ওই ঘর তোলার জায়গা নেই। 1200 ভোটার ছিল এই হাজারি গ্রামে। এখন আমাদের এই 2011 সাল থেকে নদী ভাঙতে ভাঙতে আজকে আমাদের এই একটা স্কুল ছিল এখানে সরকারি স্থাপনা, স্কুলের কাছে নদী এসে গেছে। ভাঙনে গত এক মাসে বিলীন হয়েছে অর্ধশত ঘরবাড়ি ও কয়েকশো একর ফসলি জমি। ঝুঁকিতে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সহ নানা স্থাপনা। ভাঙন আতঙ্কে ঘরবাড়ি সরিয়ে নিচ্ছেন কেউ কেউ। এখানে যে বসত বাড়ি ঘর ছিল প্রায় 1000-2000 যে বসত বাড়ি ঘর ছিল সেই ঘর বাড়িগুলো নদী ভাঙনের কবলে পড়ছে। এখন এই স্কুলটা হুমকির মুখে। এই যে কিছু বস্তা ফেলেছে, আরো দূর কিছু বস্তা ফেলাবার হয়, তাহলে আল্লাহর রহম ভাঙনটা বদ্ধ হইলে হয়। এমন বাস্তবতায় ভাঙন রোধে জিও ব্যাগ ফেলে ডাম্পিং শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। এমার্জেন্সি বেসিসে চর ডাকাতিয়া পাড়ায় এমার্জেন্সি কাজ গ্রহণ করেছি। ওখানে 2টি প্যাকেজে এই কাজটি বাস্তবায়ন হচ্ছে এবং সেই সাথে এই এলাকায় একটি ফিজিবিলিটি স্টাডি চলমান রয়েছে। ফিজিবিলিটি স্টাডির রিপোর্ট অনুযায়ী স্থায়ী প্রকল্প এই এলাকায় গ্রহণ করা হবে। বাপদাদার ভিটেমাটি রক্ষায় দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের দাবি যমুনা পাড়ের মানুষের। রাশেদ আকন, এশিয়ান টেলিভিশন। ফেনীর ছাগলনাইয়া উপজেলার শুভপুর বাজারে অবৈধ করাত কলের বিরুদ্ধে মঙ্গলবার অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। এই সময় করাত কলটির লাইসেন্স পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ও অনুমোদনবিহীন বৈদ্যুতিক সংযোগ ব্যবহার করায় তাৎক্ষণিক করাত কলটিকে সিলগালা করে দেয়া হয়। উল্লেখিত অপরাধগুলি প্রমাণিত হওয়ায় করাত কল মালিকের বিরুদ্ধে 2টি মামলা ও 20,000 টাকা অর্থ প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ছাগলনাইয়া উপজেলার সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস সুমিত। জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ঢাংধরা ইউনিয়নে মিথ্যা মামলা দিয়ে অটো চালককে হয়রানি করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত করে বিচার দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা। ভুক্তভোগী সদরুল ও সবুর জানায় গত 13 এপ্রিল বাঘারচর বাজারে তাদের ব্যবসা প্রতিষ্ঠান থেকে 2টি ব্যাটারি চালিত অটোরিকশা জোরপূর্বক বের করে সানন্দবাড়ির পুলিশ তদন্ত কেন্দ্রের SI খায়রুল ইসলাম। এ সময় তিনি কাগজপত্র দেখতে চাইলে তারা ক্রয়ের মেমো ও এফিডেভিটের কাগজ দেখান। তখন অটো ও কাগজপত্র সহ তাদের থানায় নিয়ে যাওয়া হয়। পরে কাগজপত্র যাচাই না করে মিথ্যা মামলা দিয়ে তাদের চালান করে দেয়া হয় পুলিশে। অটোর কাগজপত্র চাইলে SI খায়রুল জানান তিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে রেখেছেন, তবে ওসি জানান কাগজপত্র তার কাছে নেই। আমরা কাগজ নিছি, শোরুমে যাবে, যদি মিথ্যা কথা বলা মনে হয় শোরুমে ফোন দেবে, শোরুমওয়ালা মালিকের সাথে কথা বলবে। যদি বিশ্বাস না হয়, সে স্টাম্প আছে, কাগজপাতি আছে, ডকুমেন্ট তো আমাদের একটা আছে সেই শোরুম। বগুড়ার শেরপুরে বিএনপির কর্মী প্রতিবন্ধী
সুলতান ফকিরের সম্পত্তি দখলের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। এ সময় বক্তারা বলেন, জমির মালিক প্রতিবন্ধী এবং দুর্বল হওয়ায় একই গ্রামের মোস্তফা আলম এবং রব্বানী জমি দখলে নেয়ার জন্য বিভিন্ন রকম ষড়যন্ত্র করতে থাকে। হঠাৎ একদিন ভূমি দস্যুরা প্রতিবন্ধী সুলতান ফকিরের পরিবারের উপর হামলা চালিয়ে সবাইকে আহত করে। আহত পরিবার যখন চিকিৎসা নিতে যায়, সেই সুযোগে তারা সংবদ্ধভাবে প্রতিবন্ধী সুলতান ফকিরের পুকুরের জমি দখল করে নেয়। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে কামরাঙ্গীর চরে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন এবং ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে ৫৬ নম্বর ওয়ার্ড ছাত্রদলের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সভাপতি শামীম মাহমুদ। সভাপতিত্ব করেন মহানগর দক্ষিণ ছাত্রদলের সিনিয়র সহসভাপতি ও কামরাঙ্গাচর থানা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ আবদুল্লাহ মাহমুদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কামরাঙ্গীরচর থানা ছাত্রদলের সদস্য সচিব ইমরান হোসেন মামুন। টাঙ্গাইলের ঘাটাইলে গণহত্যাকারী আওয়ামী লীগের নাশকতার পরিকল্পনার প্রতিবাদে ও আওয়ামী লীগ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ও পৌর বিএনপি এবং সকল সহযোগী সংগঠকদের আয়োজনে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এস.এম. ওবায়দুল হক নাসির। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল হক ছানা, সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ বিল্লাল হোসেন, পৌর বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাসেত করিম, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেলাল সহ আরও অনেকে। গাইবান্ধার গোবিন্দগঞ্জের এস.এন. উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি শরীফুল ইসলাম জর্জ ও সাবেক প্রধান শিক্ষক সোলাইমান আলীর স্কুলের টাকা আত্মসাতের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শিক্ষক, শিক্ষার্থী, এলাকাবাসীর আয়োজনে এই মানববন্ধনে বক্তব্য রাখেন দুর্গাপুর কালীতলা এস.এন. উচ্চ বিদ্যালয়ের কমিটির সভাপতি আব্দুর রৌফ, রংপুর মা ও শিশু হাসপাতালের পরিচালক এ.টি.এম. আজহারুল ইসলাম সহ আরও অনেকে। এ সময় বক্তারা বিদ্যালয়ের আত্মসাৎকৃত অর্থ ফিরিয়ে আনতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। যশোরের বেনাপোল ও চৌগাছা সীমান্তে অভিযান চালিয়ে 40,43,000 টাকা মূল্যের মাদক, শাড়ি, চকলেট ও ওষুধসহ বিভিন্ন কসমেটিক্স জব্দ করেছে 49 বিজিবি জানায়, বেনাপোল ও আন্দুলিয়া বিউপির সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করা হয়। যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী ও উপ অধিনায়ক মেজর ফারজিন ফাহিম জানান, সীমান্তে মাদকদ্রব্য ও চোরাচালান মালামাল সহ পাচার বন্ধে গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন চোরাচালানি মালামাল জব্দ করা হয়। সোনারগাঁয়ে এক কৃষক ও 3 ব্যক্তির জমি জোরপূর্বক দখলের অভিযোগে শাহজাহান ভুইয়া নামে এক ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা। মঙ্গলবার বিকেলে সোনারগাঁ থানা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন ভুক্তভোগীরা। এ সময় তারা অভিযোগ করেন, শাহজাহান নামের এই ব্যক্তি ফায়েজা বেগমের 18% জমিতে ফসল সহ জোরপূর্বক ট্রাক্টর দিয়ে হাল চাষ করে এবং উসমান উদ্দিন ও করিম মাস্টারের বাড়ি দখল ও ভাঙচুর করে দখলে নেয়। এ ঘটনায় স্থানীয় থানায় লিখিত অভিযোগ করেও প্রতিকার পায়নি ভুক্তভোগী পরিবার। তাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন ভুক্তভোগীরা। ঠাকুরগাঁও জেলার প্রশাসকদের সম্মেলন কক্ষে ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ESDOর স্মার্ট প্রকল্পের আওতায় রাইস মিল উপপ্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইসরাত ফারজানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ESDOর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ডক্টর মোহাম্মদ শহীদ জজ্জামান।
হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের খাদ্য ও প্রক্রিয়া প্রকৌশল বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাজ্জাদ হোসেন সরকার এবং ঠাকুরগাঁও জেলা খাদ্য নিয়ন্ত্রণ মোহাম্মদ মাহমুদুল হাসান। পাবনা নগরবাড়ি খেয়াঘাটের ইজারাদারের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, যাত্রী হয়রানি এবং জোরপূর্বক অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে মানববন্ধন করেছে কল্যাণপুর চরের সর্বস্তরের জনগণ। মঙ্গলবার সকালে কল্যাণপুর খেয়াঘাটে মানববন্ধনে বিভিন্ন চরের কয়েকশো লোকজন অংশ নেয়। এর আগে নগরবাড়ি হতে কল্যাণপুর চর, দেওনায়, খড়বাগান সহ বিভিন্ন চর চলাকালীন সকল নৌকা বন্ধ এবং নগরবাড়ি ঘাটের সাথে সকল প্রকার যোগাযোগ বিচ্ছিন্ন করে চরবাসী। এ ব্যাপারে উপযুক্ত পদক্ষেপ নিতে প্রশাসনের প্রতি সুদৃষ্টি কামনা করেছেন চরবাসী। আমাদের যে চরবাসী দাবি, এই দাবিগুলো সম্পূর্ণ টিনোসার মাইনে নেন এবং ঘাট মালিক যিনি আছে উনি মানতে রাজি হন না। ছোট ভাইবো পেটে বাচ্চা প্রসব ওঠার সময় নৌকা পারাপারে বিঘ্ন ঘটে। আমি নিজে নৌকার সাথে থেকে মাছ নদীতে আসার পরে নৌকার মধ্যে ডেলিভারি হয়। বেড়া উপজেলাধীন পুরানবারাঙ্গা খেয়াঘাটটি চরের লোকের নেতৃত্বে দেওয়া হোক, যাতে সর্বদিক থেকে রুগী, ডেলিভারি রুগী সহ যত অসুবিধাগুলো চরের লোক নিরসন করতে পারে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে নাজমা আক্তার নামে এক গৃহিণী বাড়ি নির্মাণে বালু ভরাটে বাধা ও ৫ লক্ষ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার তারা পৌরসভার মোগরাকুল এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নাজমা আক্তার জানান, তারা পৌরসভার মোগরাকুল এলাকার মোহাম্মদ ইউনুসের সাথে মাদক সেবনে বাধা দেয়া নিয়ে দীর্ঘদিন যাবৎ তার সাথে দ্বন্দ্ব চলে আসছিল। তিনি বাড়ি নির্মাণের জন্য বালু ভরাটের কাজ শুরু করলে ইউনুস তার দলবল নিয়ে কাজ বন্ধ করে দেয় এবং চাঁদা দাবি করে। এ বিষয়ে অভিযুক্ত মোহাম্মদ ইউনুসের সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত আলী জানান, এই বিষয়ে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে। চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক পদে কর্মরত শেখ হাসিনা দোসর বিপ্লব বড়ুয়ার দালাল সুজন বড়ুয়াকে চাকরি থেকে অপসারণপূর্বক ফৌজদারি আইনে ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। বাংলাদেশ স্বাস্থ্য সহকারী অ্যাসোসিয়েশন চট্টগ্রাম জেলার এর আয়োজন করে। সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত মানববন্ধনের ফজলুল হক চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক কুদরতে খুদা, সিনিয়র সহ সভাপতি লুকমান হাকিম বাদশাহ, সিনিয়র সহ সভাপতি কাজী সাইফুল ইসলাম সহ অনেকে। এবারে প্রবাসের খবর। প্যারিসের উপকণ্ঠে মেট্রো হোস এলাকায় নতুন অফিস চালু করেছে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে অন্যতম আলোচিত শিক্ষা প্রতিষ্ঠান ফ্রাঙ্কো বাংলা স্কুল। বর্ণাঢ্য আয়োজনে নতুন শাখাটির উদ্বোধন অনুষ্ঠিত হয়। শফিউল আলম সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ফ্রাঙ্কো বাংলা স্কুলের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান HM আবির তার শিক্ষা জীবন ও প্রবাসী জীবনের অভিজ্ঞতা তুলে ধরেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন MC ইনস্টিটিউটের অধ্যক্ষ বদরুল বীর হারুন, কাব্য কামরুল, কবি লোকমান আহমেদ আপন, সাংবাদিক আব্দুল মালেক হিমু, সাবুল আহমেদ সহ আরও অনেকে। অনুষ্ঠানে বক্তারা বলেন, ফ্রাঙ্কো বাংলা স্কুলের স্বল্প মেয়াদী কোর্সগুলো প্যারিসে অত্যন্ত জনপ্রিয়। ফ্রান্সে স্থায়ীভাবে বসবাস করতে ইচ্ছুক প্রবাসীদের জন্য এসব কোর্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শেষ করব এশিয়া নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ আরও একবার। বিশ্বব্যাপী বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা, তুলে ধরলেন ব্যবসায়িক সম্ভাবনা। শেখ হাসিনা ও টিউলিপকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে চিঠি। রাজধানীতে দৃশ্যমান হতে শুরু করেছে ফ্যাসিবাদী ষড়যন্ত্রকারীরা, বললেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
এবং ফের পেছালো জামায়াত নেতা এটিএম আজহারের মৃত্যুদণ্ডের রায়ের আপিল শুনানি 6 মে নতুন তারিখ ধার্য। এশিয়া নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।